হ্যাঁ, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম ম্যাম। ভালো আছেন ম্যাম? হ্যাঁ, ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম ভালো। হ্যাঁ, তোমরা আছো? কতজন আছো এখন? কতজন আছো না? ম্যাম এখন জয়েন দিছি ম্যাম 20 জন, আরো বাড়বে ম্যাম। তো ঠিক আছে, এখন আজকে যে চ্যাপ্টারটা পড়াবো আমাদের, কালকে পড়েছিলে? ইন্ডাকশনটা পড়েছিলে একটু বাসায়? আজকে জি যেটা ম্যাম। পড়াচ্ছে গাইনোকোলজিক্যাল অপারেশন, এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখাতে হয়, সেটা তো আর সম্ভব হচ্ছে না বলেই, কারণ ইনস্ট্রুমেন্ট দিয়ে প্রসিডিউর গুলা তো তোমরা দেখেছো কিছুটা, তো ইনস্ট্রুমেন্ট গুলা দেখায় দেখায় করাতে হয়, সেটা যেহেতু আর সম্ভব হচ্ছে না, একটু তোমাদের থিওরিটিক্যালি করতে হবে, কিছু করার নাই তো। তো যেটা আছে গাইনোকোলজিক্যাল অপারেশন গুলো, সেটা আমাদের কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে, thorough history taking and clinical examination is essential. হ্যাঁ, before the decision for operation, এটা করতে হবে। হিস্ট্রি টেকিং এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনটা করে সে ফিট কিনা, তারপর তাকে যে মেজর যে ল্যাব ইনভেস্টিগেশন গুলো আছে সবকিছু দেখতে হবে, তার হিমোগ্লোবিন, রক্তের গ্রুপ, হার্ট, লাং, কিডনি সবই দেখতে হবে। অথবা সে কোনো ড্রাগ নেয় কিনা, হ্যাঁ সেগুলো দেখতে হবে, কারণ ড্রাগের অনেক ইন্টারফারেন্স আছে অ্যানাস্থেশিয়ার উপরে। সবকিছু দেখতে হবে, তারপরে তাকে কি করতে হবে? কাউন্সিলিং করতে হবে। তারপরে যেটা করতে হবে, তাকে কাউন্সিলিং করতে হবে। এবং কাউন্সিলিং করতে হবে তার ভাষায় করতে হবে, কি বলতে হবে, তার নেচার অফ অপারেশন, কি অপারেশন আমরা করতে যাচ্ছি, এবং এটার ম্যারিটস কি, ডিমেরিটস কি, সবই খোলাখুলি আলাপ করতে হবে তার সঙ্গে, এবং তার কমপ্লিকেশন কি হতে পারে, এবং অপারেশনের সময় কি মডিফিকেশন আমাদের কি কি করতে হতে পারে, যেমন মায়োমেক্টমি করতে গিয়ে তোমাকে হিস্টেরেক্টমি করতে হতে পারে, সেটা নিয়ে তার সঙ্গে আলাপ করতে হবে। হুম। আর অল্টারনেটিভ ফর্মস অফ ট্রিটমেন্ট অ্যাভেলেবল, কি কি অ্যাভেলেবল ট্রিটমেন্ট তার হতে পারে, সেগুলো নিয়ে তাকে আলাপ করতে হবে। সবকিছু জানার পরে সে যদি কনসেন্ট দেয়, তারপর তাকে রিটেন কনসেন্ট নিতে হবে, এবং তার থেকে এবং তার যে অভিভাবক সেখান থেকে রিটেন কনসেন্ট নিতে হবে। প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন তো জানোই কি কি করতে হবে, সেটা ব্লাড করতে হবে, ব্লাডের সিবিসি, কমপ্লিট ব্লাড টেস্ট, রেনাল ফাংশন টেস্টের, ব্লাড ক্রিয়েটিনিন, সিরাম ইউরিয়া, সিরাম ক্রিয়েটিনিন করি আমরা। ডায়াবেটিস দেখার জন্য কি করি, বিশেষ করে যেটা করি, ওজিডিটি করার নিয়ম। ওজিডিটি মানে অরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, ফাস্টিংও করতে হয়, 2 hours পোস্ট প্রান্ডিয়াল সুগার মানে খাওয়ায়, তারপর আবার করতে হয়। ব্লাড ফর গ্রুপিং করতে হবে, প্লেন এক্সরে টেস্ট করতে হবে, ইসিজি করতে হবে, এগুলা 40-এর পরে করতে হবে। সিরাম ইলেকট্রোলাইট করতে হবে, এগুলা করতে হবে। আর তারপর যেটা করতে হবে, the patient should be admitted at least 48 hours. 2 দিন আগে কিন্তু অপারেশনটার আগে তাকে ভর্তি দিতে হবে, বিশেষ করে প্রায়র টু মেজর অপারেশন। আর যদি মাইনর সার্জারি থাকে সেক্ষেত্রে 24 hours আগে তাকে ভর্তি দিলে হয়। এবং তাকে কি করতে হবে? প্রি অপারেটিভ অ্যানেস্থেটিক রিভিউ, এবার অ্যানেস্থেটিস্টে পাঠাতে হবে প্রি অপারেটিভ চেক আপের জন্য, যেটা পাকু আমরা করি, সেটা তোমরা জানো। তারপর আহ, তারপর কি করতে হবে? The patient should be kept nothing the mouth from মর্নিং এর অপারেশনের দিন মর্নিং থেকে তাকে নাথিং বা মাউথে রাখতে হবে। তারপর the abdomen should be cleaned and shaved. হুম, তাকে সবচেয়ে অপারেশনে যাওয়ার আগে আহ, আহ, তাকে বাউল ক্লিয়ার হওয়াটা সবচেয়ে ভালো। আর আমরা লোয়ার অ্যাবডোমিনাল অপারেশনে তো ক্যাথেটার দিই। ক্যাথেটার ইউজুয়ালি অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে ক্যাথেটারটা করার নিয়ম, সেজন্য ব্লাডার ক্লিয়ার করে যাওয়াটাও বেটার। Pre-operative preparation of patient in operation table, কি কি করতে হবে? Intravenous infusion should be given with 5% extra saline. Prophylactic prophylactic antibiotics should be given intravenously to reduce the rate of infection. The patient should be in supine position. Spinal or general anesthesia should be given. Abdominal operation is usually done in supine position and vaginal operation done in ectotomy position. সেটা তোমরা জানো।
Antiseptic dressing is to be given with provided iodine and hexaconazole. In abdominal operation, bladder is to be emptied by Foley's catheter till operation is over. In vaginal operation, catheter is to be put into the bladder after operation is needed. Proper draping is to be done before surgery by using sterile linen, towel and legging in vaginal operation. এখন অপারেশন যখন হয়ে যাবে তারপর পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট আমরা কি করে করব আফটার রিকভারি ফ্রম অ্যানেস্থেসিয়া দ্য পেশেন্ট শুড বি শিফট টু দ্য রিকভারি রুম মানে পোস্ট অপে আমরা শিফট করে দিব and kept under observation for 2 hours by trained medical and nursing staff for early detection of any complications. তারপরে আমরা খুব ভালো স্ট্রং পেইন কিলার দিতে হবে, ইনজেকশন প্যাথিডিন দিতে হবে, সঙ্গে স্টেনিটিল দিতে হবে, শুড বি গিভেন। এখন আমরা যেহেতু প্যাথিডিন অ্যাভেলেবল না, আমরা নেলবান দিয়ে থাকি। After recovery to relieve pain, the patient should be placed on her side to prevent যেহেতু পেশেন্টকে একটু কাট করে রাখতে হবে, যদি ভমিটিং হয় সেটা যাতে ইনহেল না করে ফেলে একটু এবং টাং ফল না হয় সেজন্য মাথাটাকে একটু সাইডে কাট করে রাখতে হবে, বিশেষ করে জেনারেল অ্যানেস্থেসিয়া যখন দেওয়া হয়। আর স্পাইনাল দিলে তো পেশেন্ট কনসিয়াস থাকে, ওটাতে শুধু বালিশ ছাড়া বালিশের মধ্যে সোয়ালিং হবে আর কাট করার তেমন দরকার নেই, রুগীটা কনসিয়াস থাকে। During the first 24 hours of operation, the patient should be given sedation and analgesic. All the vital signs should be monitored half-hourly, such as pulse, BP, respiration, and urine output for first 2 hours and 4 hourly. The patient should be kept nothing by mouth till bowel sound returns. Parental nutrition is maintained. Usually, কতটুকু ফ্লুইড দিতে হবে? 2.5 থেকে 3 লিটার ফ্লুইড দিতে হবে, 2.5 থেকে 3 লিটার ফ্লুইড দিতে হবে। is given in 24 hours in a ratio 2:1. প্রথমে আমরা কি দিব? 5% ডেক্সট্রোজ অ্যাকোয়া দিব, ওয়াটার তো 2000 ml দিব। একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি একটু ব্যাটারিটা লাগিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এখন শুনতে পাচ্ছ? হ্যালো, জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। জি ম্যাম। ছিলাম পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট যেটা তো শুনতে যে আমরা 2 ঘন্টা পর্যন্ত পোস্ট অপারেটিভে রাখবো একজন ট্রেন্ড মেডিকেল পার্সোনাল দিয়ে তাকে ফলো আপটা দিতে হবে এবং স্ট্রং পেন কিলার দিতে হবে। যদি জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় তাহলে তাকে মাথাটা কাট করে রাখতে হবে, যেহেতু তার ভমিটিং হতে পারে এবং ইনহেল হতে পারে ভমিটাসটা, সেজন্য কাট করে রাখতে হবে এবং টাং ফলটাকে যেটা প্রিভেন্ট করে। সব ভাইটাল সাইন গুলো, অল দা ভাইটাল সাইন্স শুড বি মনিটর half-hourly, pulse, blood pressure, respiration and output for first 2 hours and 4 hourly. তারপর কি করতে হবে? পেশেন্টকে নাথিং বাই মাউথে রাখতে হবে till bowel sound appears। সেটা বিশেষ করে জেনারেল অ্যানেস্থেসিয়া যখন দেওয়া হয়। আর প্যারেন্টাল নিউট্রিশন দিতে হবে। কি দিব আমরা? 2.5 থেকে 3 লিটার ফ্লুইড দিতে হবে 2:1 এ। 2 ভাগ দিতে হবে 5% ডেক্সট্রোজ স্যালাইন, ইলেকট্রোলাইট কন্টেনিং স্যালাইন দিতে হবে 1 ভাগ, আর ডেক্সট্রোজ অ্যাকোয়া দিতে হবে 2 ভাগ। প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক্স আর গিভেন ইউজুয়ালি ইনজেকশন এমপিসিলিন, যেটা আমরা দিই প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক ইউজুয়ালি সেফট্রিজেন দিয়ে দিই আমরা। আর তারপর আমরা আর্লি এম্বুলেশন শুড বি এনকারেজ আফটার 24 আওয়ার্স। একদিন পরে আমরা আর্লি এম্বুলেশন, পেশেন্টকে নিজে একটু বসতে বলবো, নিজে শুতে বলবো, একটু বাথরুমে যেতে বলবো, এভাবে আমরা সেটা করতে পারি। এবং ডিপ ব্রিথিং এন্ড লেগ এক্সারসাইজ এন্ড লেগ মুভমেন্টস আর অ্যাডভাইসড টু প্রিভেন্ট ডিপ ভেন থ্রোম্বোসিস। তারপরে যেটা আমরা গাইনোকোলজিক্যাল অপারেশনে, এগুলো হচ্ছে আমরা প্রি অপারেটিভ এবং পোস্ট অপারেটিভ এবং অপারেটিভ কেয়ারের মধ্যে যেটা আমরা করলাম আর কি। তারপরে আমরা মোস্ট কমন যেটা আছে গাইনোকোলজিক্যাল অপারেশনের মধ্যে ডায়ালিটেশন এন্ড কিউরেটিভ, ডিএমসি। এখানে ডায়ালিটেশন বলতে কি বোঝায়? ইন্টারনাল অস্ট্রে যে ডায়ালিটেশন করা হয় সেটা, সেই জন্য এটার নাম হয়েছে ডায়ালিটেশন এন্ড কিউরেটিভ। কিউরেটিভ মানে তো কোরানো, জানো। Dilatation of the internal os of the cervix and curettage of the endometrial cavity is the most frequent gynecological
প্রসিডিউর পারফর্ম। এটা দুটো পারপাস আছে, একটা ডায়াগনস্টিক, একটা থেরাপিউটিক। থেরাপিউটিক হচ্ছে তোমরা জানো কি কি আমরা বেশিরভাগ ইনকমপ্লিট অ্যাবর্শনে থেরাপিউটিকটা করি, যেটা ইনকমপ্লিট অ্যাবর্শন রেসিডুয়াল যে কন্টেন্টটা থেকে যায় সেটা আমরা বার করে দিই। আর কি করি, মোলার প্রেগনেন্সিতে করি, সাকশন এভাকুয়েশন করি এবং তারপরে ডিএনসি করি। আর কি করি, ধরো এন্ডোমেট্রিয়াল পলিপ থাকলে সেটাকে পলিপেক্টমি করে একটু ডিএনসি করে দিই। মিসড অ্যাবর্শন থাকলেও করি। বিশেষ করে অ্যাবর্শন গুলোতে করা হয় এবং মোলার প্রেগনেন্সিতে করা হয়। আর এটা হচ্ছে থেরাপিউটিক। ডায়াগনস্টিক কখন করা হয়, তুমি যখন এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং নেবে তখন নিবে পোস্ট মেনোপজাল ব্লিডিং এ, কারণ আমরা জানি যে এন্ডোমেট্রিয়াল ম্যালিগন্যান্সি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং নেওয়ার জন্য যেটা করি সেটা হচ্ছে ডায়াগনস্টিক। আর এভাবে আমরা করি, অথবা এন্ডোমেট্রিয়াল পলিপ নেওয়ার জন্য করি। কন্ট্রাইন্ডিকেশন তেমন কিছু নাই। যদি কন্ট্রাইন্ডিকেশন, প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট যেটা করতে হবে, তোমাকে একটা ব্লাড গ্রুপ করে নিতে হবে। আর যদি 40-এর পরে হয়ে যায় তাহলে চেস্ট এক্সরে, সিরাম ইলেকট্রোলাইট, ইসিজি এগুলা করে নিতে হবে। আর হিমোগ্লোবিন পার্সেন্টেজটাও দেখে নিতে হবে। তোমাকে অবশ্যই রিটেন কনসেন্ট নিতে হবে 6 to 8 hours prior to the operation। এবং তাকে আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া, আমরা যে শর্ট অ্যানেস্থেসিয়াটা দিই কেটামিন দিয়ে, সেটাও কিন্তু জেনারেল অ্যানেস্থেসিয়া বলা হয়। এখন প্রসিডিউর তো কি কি লাগে একটা ডিএনসিতে, ইনস্ট্রুমেন্ট কি কি লাগে। এখন প্রথমে তাকে কি করতে হবে, ব্লাডার ইভাকুয়েশন করে তাকে উঠাতে হবে, অপারেশন টেবিলে উঠাতে হবে ইভাকুয়েশন করে। ইউজুয়ালি আমরা ক্যাথেটারটা দেই না, ফলিস ক্যাথেটার দেই না, যেটা রিটেনিং সেলফ রিটেনিং ক্যাথেটার ডিএনসি দেই না। আমরা যদি ইঞ্জিন থাকে মনে করি, ব্লাডার যদি ফুল থাকে, তাহলে সেক্ষেত্রে মেটালিক ক্যাথেটারটা দিয়ে আমরা ইভাকুয়েশনটা করে নিই। তারপর কি কি লাগে, ইন্টারনাল লস ভ্যালিডেশন করতে প্রথমে আমরা কিভাবে ইউট্রাল সাউন্ড আছে, যেটা যেটা ফার্স্ট ডায়ালেটর বলা হয়, ইউট্রাল সাউন্ড দিয়ে আমরা কি করি, লেংথটা দেখি, তাই না? লেংথ দেখি বডি অফ দ্য ইউটেরাস, এবং ইন্টারনাল লস থেকে যে লেংথ আছে বডি অফ দ্য ইউটেরাস, সেই সাউন্ডের মধ্যে কতগুলা মার্কিং আছে সেই একটা লেংথ নিয়ে নেই। এবং এটা একটা কার্ভ থাকে ইউট্রাল সাউন্ডের মধ্যে। যদি রেট্রোভার্সন হয় তাহলে সেটা পিছন দিকে ঢুকাতে হয় ইউট্রাল সাউন্ডটা, যদি অ্যান্টিভার্সন হয় তাহলে সামনের দিকে ঢুকাতে হয়। আমরা লেংথটা নেওয়ার পর তারপরে আমরা ইন্টারনাল লসটাকে ডায়ালেটর দিয়ে ডাইলেট করব। ডায়ালেটর, সেটার নাম কি, হেগাস ডায়ালেটর। এগুলো বিভিন্ন মাপের আছে, সেটা দিয়ে তুমি তোমার আন্দাজ মতো ডাইলেটেশন করে তারপর তোমাকে যদি ইনকমপ্লিট অ্যাবর্শন থাকে, রিটেন প্রোডাক্ট থাকে, তাহলে সেক্ষেত্রে ইভাকুয়েশন করে নিতে হবে ওভাম ফোরসেপ দিয়ে। তারপর তোমাকে কিউরেটিস করতে হবে কিউরেটর দিয়ে, কিউরেট দিয়ে তোমাকে কিউরেট করতে হবে, এভাবে করতে হবে। তারপর তোমাকে এটা করতে গিয়ে কিন্তু কিছু কমপ্লিকেশনও হয়ে যেতে পারে। তুমি যদি ভালো করে গ্রাফস না করো তাহলে সার্ভিক্সটা ইনজুরি হতে পারে। সার্ভিক্সটাকে ধরতে হবে কি দিয়ে, ভলসেলাম দিয়ে ধরতে হবে। এগুলো আজকে অনেক সময় আউটডোর প্রসিডিউর হিসাবে করে ফেলা হয় ডিএমসি। আর যদি ডায়াগনস্টিক পারপাসে করো, যেটা এন্ডোমেট্রিয়াল স্যাম্পলিং নিয়ে আমরা, সেটাকে ফ্র্যাকশনাল কিউরেটিস করা হয়। ফ্র্যাকশনাল কিউরেটিস দুইটা পার্ট হিসেবে নেওয়া হয়। একটা হচ্ছে ইন্টারনাল লস ডাইলেট করার আগে সার্ভিক্স থেকে একটা কিউরেট করে সেটা একটা আলাদা বটলে প্রিজার্ভ করা হয় ফরমালিন দিয়ে, কারণ এটা যদি সার্ভাইকাল এন্ডোসার্ভাইকাল ম্যালিগন্যান্সি কিনা সেটা দেখা হয়। আর আরেকটা পার্টে আর আলাদা করে বডি অফ দ্য ইউটেরাস থেকে কিউরেটিস করে সেটা প্রিজার্ভ করা হয় আরেকটা বোতলে, দুইটা ভাগে ভাগ করা হয়। এবং সেভাবে আমরা বুঝতে পারি, এই জন্য এটাকে বলা হয় ফ্র্যাকশনাল কিউরেটিস। সেটা কখন করা হয়, পোস্ট মেনোপজাল ব্লিডিং, এন্ডোসার্ভাইকাল ম্যালিগন্যান্সি, এন্ডোসার্ভাইকাল কার্সিনোমা, এইসব ক্ষেত্রে আমরা ফ্র্যাকশনাল কিউরেটিস করি। তোমরা কি আছো আমার সঙ্গে? হ্যালো হ্যালো, আছো? জি ম্যাম। জি আচ্ছা ম্যাম। আচ্ছা। এখন কমপ্লিকেশন কি হতে পারে ডিএমসি করতে গিয়ে? তুমি যদি গ্রাজ ঠিক মতো না করো তাহলে সেক্ষেত্রে তুমি সার্ভিক্স ধরতে গিয়ে সার্ভিক্যাল টিয়ার হতে পারে, ইনজুরি হতে পারে, তাই না? আর কি হতে পারে, তুমি
ডাইলেট করতে গিয়ে এমন ফোর্সফুলি ডাইলেট করছো, তার ফলে কি হয়, ইনকমপ্লিটেন্স অফ দ্য সার্ভিক্স হতে পারে। হ্যাঁ, আর তারপর এটা সাউন্ড ঢুকা দেখতে লেন্থ অফ দ্য ইউটারাস দেখতে গিয়ে তোমার কি হতে পারে, পারফোরেশন হয়ে যেতে পারে। পারফোরেশন অনেক প্রত্যেকটা স্টেপেই হতে পারে। তুমি এটা সাউন্ড ঢোকাতে গিয়ে পারফোরেশন হতে পারে, যখন কিউরাটাইজ করছো তখন হতে পারে, বা আহ, এইভাবে পারফোরেশনটা হয়ে যেতে পারে। পারফোরেশন হওয়ার পরে কি হতে পারে, ইন্টারনাল ব্লিডিং হতে পারে। এগুলো হচ্ছে কমপ্লিকেশন। ব্লিডিং হলে তোমাকে কি করতে হবে, সেটা পেশেন্টকে ফলো আপ রাখতে হবে। যদি খুব ছোটখাটো পারফোরেশন হয়, 24 আওয়ার্স তুমি তাকে অবজার্ভ করবে। যদি পেশেন্টের ভাইটাল সাইন গুলো ঠিক মতো থাকে, তাহলে 24 আওয়ার্স পরে তাকে ছেড়ে দিলেও হবে। খুব মিনিমাম ব্লিডিং কিন্তু পেরিটোনিয়াল ক্যাভিটি থেকে অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু অনেক ম্যাসিভ ব্লিডিং যদি হয়, অনেক বড় পারফোরেশন হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে রিওপেনিং করতে হবে। ল্যাপারোটমি করে সেটাকে, যেখানে পারফোরেশন আছে সেটাকে স্টিচ দিয়ে দিতে হবে। হুম। এখন ডায়াগনোসিস অফ পারফোরেশন কি, পারফোরেশন যে হয়েছে সেটা তুমি কি করে বুঝবে? প্যাসেজ অফ দ্য ইনস্ট্রুমেন্ট মোর দেন দ্য লেন্থ অফ দ্য ইউটেরাইন ক্যাভিটি। তুমি যখন ইনস্ট্রুমেন্টটা ঢুকাচ্ছ তখন কোনো রেজিস্ট্যান্স থাকবে না, সেটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতে ঢুকে যায়। তো এরকম হলে বোঝা যায় যে যেটা পারফোরেশন হয়ে গেছে। তাহলে কমপ্লিকেশন কি হতে পারে সেটা আমরা বললাম। এখন when patient should be discharged after DNC and what advice should be given during discharge। এখন তোমাকে কখন 24 ঘন্টা পরে ইউজুয়ালি আমরা ডিএনসি পরে ছুটি দিয়ে দিই। এখন যেহেতু ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক যতক্ষণ ভর্তি ছিল ততক্ষণ দেওয়া হয়েছে, তারপরে তোমাকে অরাল অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং 7 দিন পরে তাকে ফলো আপে আসতে বলতে হবে। আর আগে ওভুলেশন হয়েছে কিনা সেটার জন্য আমরা ডিএনসি করতে বলতাম 22nd ডে অফ লাস্ট মেনস্ট্রুয়েশন পিরিয়ড, কিন্তু এখন আর আমরা বলি না, কারণ এখন আমরা অনেকভাবেই বুঝতে পারি। সেরাম প্রজেস্টেরন লেভেল করলেও আমরা বুঝতে পারি। ইউজুয়ালি যদি ওভুলেশন হয় তাহলে প্রজেস্টেরন লেভেল মোর দেন 6 নেনোগ্রাম বডিতে হয়ে যায়। এবার আমরা কি করব, সার্ভাইকেল বায়োপসি। সার্ভাইকেল বায়োপসি যে তোমরা আমরা কখন নেই, সার্ভাইকেল বায়োপসি যদি মনে করি যে তার কার্সিনোমা সার্ভিক্স হতে পারে, ইরোশন খুব বেশি ইরোশন আছে, সেটা কার্সিনোমা সার্ভিক্স বা অন্য কিছু হতে পারে। ক্রনিক সার্ভিসাইটিসে যদি সার্ভাইকেল ব্লিডিং থাকে, সেক্ষেত্রে নিয়ে আমরা কি কি বায়োপসি করি, পাঞ্চ বায়োপসি, ওয়েজ বায়োপসি, রিং বায়োপসি, কোন বায়োপসি, এভাবে আমরা এখন সার্ভাইকেল পলিপ আমরা থাকলেও সেক্ষেত্রে আমরা পলিপেক্টমি করতে পারি পারভাজিনাল অপারেশন দিয়ে। সার্ভাইকাল মিউকাস পলিপ is one of the commonest gynecological problem and usually arise from the endocervix. It is small, red, soft and usually of tongue shaped. It varies from a few millimeters to several centimeters. Cervical polyp সেটা মিউকাস পলিপ হতে, বিশেষভাবে মিউকাস পলিপ হয় বা ফাইব্রয়েড পলিপও হতে পারে। মিউকাস পলিপ ইউজুয়ালি এন্ডোসার্ভিক্স থেকে হয়, তখন আমরা একটা টিস্যু দিয়ে তাকে টুইস্ট করে নিয়ে আসবো, প্লাস আমরা ডিএনসি করবো। তারপর আমরা আমাদের কি অপারেশন আছে, ল্যাপারোটমি। ল্যাপারোটমি মিন্স বলতে কি বোঝায়, ল্যাপারোটমি মিন্স দ্য ওপেনিং অফ দ্য অ্যাবডোমেন for the purpose of diagnosis provided there is sufficient region. A professional diagnosis always should be in mind. যখন অ্যাবডোমেন আমরা ইনসিশন দিয়ে ওপেন করি তখন তাকে আমরা বলি ল্যাপারোটমি। In abdominal operation, 3 types of incision are given depends on indications of operation. Vertical incision, midline incision, paramedial incision আছে, আর phalangeal incision আছে। phalangeal incision আমরা লোয়ার অ্যাবডোমিনাল অপারেশনে বেশিরভাগ দেওয়া হয়। সেটা তো তোমরা জানি। phalangeal incisionটা কি, একটা ট্রান্সভার্স ইনসিশন দেওয়া হয় about 10 to 15 centimeter through the skin subcutaneous tissue, about 2.5 to 3 centimeter above the symphysis pubis. symphysis pubis থেকে 2.5 to 3 centimeter উপরে যে একটা ট্রান্সভার্স ইনসিশন দেওয়া হয় সেটাই phalangeal incision. The umbilical symphysis pubis and both the anterior superior spines are 4 cardinal points to be visualized before
making the skin incision. Umbilical দেখতে হবে symphysis pubis and both the anterior iliac spine. তো symphysis pubis থেকে 2.5 to 3 সেন্টিমিটার উপরে নিতে হবে। এটাই হচ্ছে ফেনেস্ট্রিয়াল ইনসিশন। এখন ফেনেস্ট্রিয়াল ইনসিশনের যে অ্যাডভান্টেজ সেটা কি? আর হিলস সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হিলিং হয়, যেহেতু এটা রেসপিরেশনের সময় যে অ্যাবডোমিনাল মাসেল গুলো মুভ করে সেটার সঙ্গে সে পার্টিসিপেট করে না, সেই জন্য রেস্টে থাকে এবং তাড়াতাড়ি হিলিংটা হয়। ইনসিশনাল হার্নিয়া ইজ লেস ফ্রিকোয়েন্ট। ইনসিশনাল হার্নিয়া হওয়ার স্কোপ একেবারে থাকেই না, যেহেতু যেখান দিয়ে ইন্টেস্টাইন গুলো থাকে তার অনেক নিচে দেওয়া হয়। লেস পোস্ট অপারেটিভ ডিসকমফোর্ট, পেশেন্টের পেইনও কম হয় অপারেশনের পরে। কসমেটিক অ্যাডভান্টেজ, এটা একটা কসমেটিক অ্যাডভান্টেজও আছে, সেটা দেখা যায় না। এখন ডিসঅ্যাডভান্টেজ কি? দ্য ট্রায়াঙ্গুলার ডেড স্পেস আন্ডার দ্য, এটা ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে নেই। এবার আর কি গাইনোকোলজিক্যাল অপারেশন আছে? ওভারিয়ান সিস্টেক্টমি। ওভারিয়ান সিস্টেক্টমি আমরা কাকে বলবো? means when a cyst is enucleated from the ovary, leaving behind the adequate portion of healthy ovarian tissue. ওভারির যখন আমরা সিস্টটা ফেলে দেই, একটা হেলদি ওভারিয়ান টিস্যু রেখে, সেটাকে আমরা বলি ওভারিয়ান সিস্টেক্টমি। বেনাইন ওভারিয়ান সিস্ট অর টিউমার ইন ইয়ং ওমেন, এটা হচ্ছে ইন্ডিকেশন। অ্যাডভান্টেজ কি? ইন ইয়ং পেশেন্ট ওভারিয়ান টিস্যু ইজ প্রিজার্ভ। আমরা যেহেতু ওভারির কাজ থাকে, ইয়ং যদি পেশেন্ট হয় তাহলে ওভারিটা থাকলো আর আমরা সিস্টটা ফেলে দিলাম। ডিসঅ্যাডভান্টেজ কি? দ্য হিস্টোলজিক্যাল রিপোর্ট লেটার অন মে, যদি ম্যালিগনেন্সি হয় তখন আবার রিওপেনিং করে ওভারিটা ফেলে দিতে হয়। এখন হোয়াট ইজ ওভারিয়াটমি? ওভারিয়ান সিস্টেক্টমি জানলে যে সিস্টটা যখন আমরা ওভারি থেকে ফেলে দিই তখন আমরা পাঠাকে বলবো ওভারিয়ান সিস্টেক্টমি। যখন একটা ওভারিতে অনেকটা হেলদি টিস্যু থাকে তখন আমরা হেলদি টিস্যুটা রেখে শুধু সিস্টটাকে ফেলি। অ্যাডভান্টেজ হচ্ছে ওভারিটা থাকলে ওভারিটা কাজ করলো, যদি বিশেষ করে ইয়াং পেশেন্ট হয়। এখন ওভারিয়াটমি কাকে বলবো? ওভারিয়াটমি মিন্স রিমুভাল অফ দ্য ওভারি containing an ovarian tumor। হ্যাঁ, যখন টিউমার পুরোটা ওভারি জুড়ে থাকে এবং কোনো হেলদি টিস্যু না থাকে, হেয়ার হোল অফ দ্য ওভারিয়ান টিস্যু ইজ রিপ্লেসড বাই দ্য টিউমার, লিভিং বিহাইন্ড নো হেলদি ওভারিয়ান টিস্যু। কোনো হেলদি ওভারিয়ান টিস্যু থাকে না, তখন আমরা তাকে পুরোটা ওভারি ফেলে দেওয়াকে বলা হয়, এই জন্য ওভারিয়াটমি। আচ্ছা, ডিফিকাল্টিজ এন্ড ডেঞ্জার কি? The ovarian tumor may become twisted and infected, giving rise to additional formation with the surrounding structure. তখন স্ট্রাকচার গুলো থেকে অ্যাডিশনটাকে ক্লিয়ার করে তারপর ডিসেকশন করে, ব্লান্ট ডিসেকশন করে তারপর তাকে ফেলতে হবে। ডিসঅ্যাডভান্টেজ কি? Report shows malignancy, then the patient may need reopening of the abdomen followed by radical surgery. ওইটা কি, যদি আবার তোমার ম্যালিগনেন্সি ধরা পড়ে তখন ইউট্রাস সহ সব ফেলতে হবে। সালপিংজেক্টমি কাকে বলা হয়? মিন্স রিমুভাল অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। এটা কখন করি? টিউবাল একটোপিক প্রেগনেন্সি। যখন একটোপিক প্রেগনেন্সি হয় তখন পুরোটা টিউব আমরা ফেলে দিই। এবার আর গাইনোকোলজিক্যাল অপারেশন কি আছে? টিউবেক্টমি। এটা একটা খুব ইম্পর্টেন্ট অপারেশন। ইট ইজ আ পার্মানেন্ট স্টেরিলাইজেশন প্রসিডিউর ফর দ্য ফিমেল। Indication কি? to limit the size of the family for the purpose of population control. In certain medical disease where further pregnancy will be hazardous for the maternal health, যেমন থার্ড সিজারের সময় অথবা ফোর্থ সিজারের সময় আমরা এটা করে দিই। সেটা এটার ইয়েটা কি, প্রসিডিউরটা কি? যখন আমরা কি করি, একটা সেগমেন্টাল ডিসেকশন করি, পুরো টিউব আমরা ফেলবো না, একটা সেগমেন্ট, বায়োলেটারাল সেগমেন্টাল রিসেকশন অফ দ্য টিউব, সেটা হচ্ছে এটাকে বলা হয় টিউবেক্টমি। এটা কি মেথডে করা হয়? মুখ করে টিউবটা তুলে নিয়ে সেটা আমরা ফেলে দিই, সেটাকে বলা হয় পোমেরয় মেথড। পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট কি করে করবা? The patient should be kept nothing but not for 4 to 6 hours, then she should take the normal diet. আমরা ইউজুয়ালি আমরা কি করি, একটা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করি, এই জন্য 4 থেকে 6 ঘন্টা আমরা তাকে নাথিং মাউথে রেখে বাকি সময় আমরা খাবার দিয়ে দিতে পারি।
Advantage of tubectomy: it is a simple procedure and can be performed in a primary healthcare center. No general anesthesia is required. মিনিমাম হসপিটাল স্টে কস্ট ইজ মিনিমাম। এটা এই জন্য অ্যাডভান্টেজটা বেশি। কমপ্লিকেশন গুলো কি হতে পারে? তুমি যদি এটা অ্যাবডোমেন ওপেন করতে গিয়ে যেসব কমপ্লিকেশন হয় লোয়ার অ্যাবডোমেন ওপেন করতে গিয়ে, এটাতেও সেগুলো হতে পারে। ইনজুরি টু দ্য ব্লাডার এন্ড দ্য ইন্টেস্টাইন, ব্লিডিং ফ্রম দ্য মেজর সার্কিংস, রেক্টাস হিমাটোমা, ইনফেকশন অফ দ্য wound of the pelvic cavity। লেগ কি হতে পারে? ইনসিশনাল হার্নিয়া, পোস্ট টিউবাল লাইগেশন সিনড্রোম such as chronic pelvic pain and menstrual disturbance, ectopic pregnancy হতে পারে, failure of tubectomy leading to pregnancy। এটা হচ্ছে এটার কমপ্লিকেশন। এবার আসুন abdominal hysterectomy। Abdominal hysterectomy means removal of the uterus through the abdomen। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট গাইনোকোলজিক্যাল অপারেশন। টাইপস অফ abdominal hysterectomy কি আছে? টোটাল hysterectomy আছে, সাবটোটাল hysterectomy আছে, রেডিক্যাল or বার্ডিং hysterectomy আছে। Any type of abdominal hysterectomy may be associated with or without salpingo-oophorectomy। Total abdominal hysterectomy বলতে কি বোঝায়? সেটা হচ্ছে বেনাইন কন্ডিশন। কখন আমরা করি? ইন্ডিকেশন হচ্ছে ফাইব্রোমায়োমা অফ দ্য ইউটেরাস, ডিসফাংশন ইউট্রাইন ব্লিডিং, chronic pelvic infection, endometriosis, adenomyosis, benign ovarian tumor with age more than 45 years, heretiform mole with age more than 40 years, and parity more than 3, chronic inversion of the tumor। আমরা বিশেষ করে মায়োমেক্টমিতে ফাইব্রোমায়োমা হলে করি, ডিউডিতে করি, পেলভিক ইনফেকশন হলে করি, এন্ডোমেট্রিওসিস করি, অ্যাডেনোমায়োসিস হলেও আমরা করি, অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি করে দিই। ম্যালিগন্যান্ট কন্ডিশনে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ওভারিয়ান ম্যালিগন্যান্সি, যেটা আমরা কার্সিনোমা সার্ভিক্স ও রেডিক্যাল হিস্টেরেক্টমি, এসবই আমরা করি। অবস্টেট্রিক কজ কি আছে? রাপচার্ড ইউটেরাস হলে, যদি প্রেগন্যান্সিতে যেটা সিজারিয়ান হিস্টেরেক্টমি করি যখন, তখন আমরা এটাতেও করে দিই। তখন ইউজুয়ালি টোটাল করি না, আমরা সাবটোটাল করে দিই। ইনস্ট্রুমেন্ট গুলো তোমরা যখন কাছে বসে দেখবে তখন দেখিয়ে দেব ইনস্ট্রুমেন্ট কিভাবে করতে হয়। সাবটোটাল হিস্টেরেক্টমি বলতে কি বোঝায়? সাবটোটাল হিস্টেরেক্টমি means the removal of corpus of the uterus leaving behind the cervix। সার্ভিক্সটা যখন দেখি আমরা বডি অফ দ্য ইউটেরাস ফেলি উইথ or without salpingo-oophorectomy, তখন সেটাকে বলা হয় সাবটোটাল হিস্টেরেক্টমি। ইন্ডিকেশন কি? এক্সটেন্সিভ পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এন্ডোমেট্রিওসিস ইনভলভিং রেক্টোভেজিনাল সেপ্টাম। যখন খুব বেশি অ্যাডেশন থাকে, আমরা ইউটেরাসটাকে সার্ভিক্সটাকে আমরা চারিদিক থেকে ব্লাডার থেকেও ছুটাতে পারি না, পিছনে ইন্টেস্টাইন বা রেকটাম থেকে ছুটাতে পারি না, খুব বেশি অ্যাডেশন হয়ে আছে, তখন আমরা কি করি? সার্ভিক্সটাকে রেখে বডি অফ দ্য ইউটেরাসটা ফেলে দেই উইথ অর উইদাউট salpingo-oophorectomy। সেটাকে আমরা বলি সাবটোটাল হিস্টেরেক্টমি। এখন কমপ্লিকেশন অফ হিস্টেরেক্টমি কি আছে? পার অপারেটিভ আছে হিমোরেজ, ইনজুরি টু দ্য ব্লাডার, ইউরেটার এন্ড ইন্টেস্টাইন, অ্যানেস্থেটিক কমপ্লিকেশন সাচ এস কার্ডিয়াক অ্যারেস্ট। পোস্ট অপারেটিভ কি আছে? ইমিডিয়েট হিমোরেজ, রিঅ্যাকশনারি হিমোরেজ usually occurs within first 24 hours, আর সেকেন্ডারি হিমোরেজও হতে পারে 7 to 14 days ডিউ টু ইনফেকশন। এবার আসো ভার্জিন হিস্টেরেক্টমি। এটা আমরা কখন করি? কার্সিনোমা অফ দ্য সার্ভিক্স আপ টু স্টেজ 2A। বিশেষ করে এটাতে আমরা ভার্জিন হিস্টেরেক্টমি অথবা রেডিক্যাল হিস্টেরেক্টমি করি। এটাতে আমরা কি কি ফেলি? ভার্জিন রেডিক্যাল হিস্টেরেক্টমি comprises of total abdominal hysterectomy with bilateral salpingo-oophorectomy। এখন যদি ইয়াং পেশেন্ট হয়, ওভারি রেখেও দেওয়া যায়। রিমুভাল অফ দ্য প্যারামেট্রিয়াল টিস্যু। সব প্যারামেট্রিয়াল টিস্যু বলতে কি বোঝায়? এদিকে দুই পাশে আছে ম্যাকেন্ডট লিগামেন্ট, পিছনে আছে ইউটেরোসাক্রাল লিগামেন্ট। প্যারামেট্রিয়াল টিস্যুগুলো তাকে ফেলতে হবে। রিমুভাল অফ আপার 2/3 of the vagina। Removal of the pelvic lymph nodes such as internal ilia, obturator, external ilia, and sometimes common ilia। common ilia থেকে তুমি ফেলবা অথবা ফ্রোজেন সেকশন নিয়ে বায়োপসি করা যায়। কমপ্লিকেশন কি হতে পারে? ইমিডিয়েট হিমোরেজ হতে পারে, হেমাটোমা, শক, ইনজুরি টু দ্য ব্লাডার, ইউরেটার, বাওয়েল এন্ড দ্য লার্জ ভেসেলস, এগুলো হতে পারে।
হোয়াট আর দ্য রুটস অফ হিস্টেরেক্টমি? কিভাবে হিস্টেরেক্টমি করা যায়? একটা করা যায় অ্যাবডোমিনাল করা যায়, ভ্যাজিনাল করা যায়, আর একটা কি করা যায়, ল্যাপারোস্কোপি অ্যাসিস্টেড ভ্যাজিনাল হিস্টেরেক্টমি করা যায়। ল্যাপারোস্কোপি করলেও করা যায়, আবার ভ্যাজিনাল হিস্টেরেক্টমি করলে ল্যাপারোস্কোপি অ্যাসিস্টেড ভ্যাজিনাল হিস্টেরেক্টমি করা যায়। আচ্ছা, এবার আসো সাবটোটাল হিস্টেরেক্টমি রিস্কটা কি আছে? দেয়ার ইজ এ রিস্ক অফ ডেভেলপমেন্ট অফ সার্ভাইকাল প্যাথোলজি। যখন সার্ভিক্সে ম্যালিগন্যান্সি থাকে তখন তো সেটা থেকে গেল, তখন এটার জন্য আরো কমপ্লিকেশন অ্যারাইজ করবে। আর কি আছে? মায়োমেক্টমি, আর গাইনির অপারেশন আছে মায়োমেক্টমি। Myomectomy means enucleation of myometa from the uterus with the conservation of a potentially functional organ. Indication কি? myoma causing infertility and repeated abortions. কমপ্লিকেশন কি হতে পারে? হিউমারেজ, ইনজুরি টু দ্য ব্লাডার, যেগুলো লোয়ার অ্যাবডোমিনাল অপারেশনে হয় সেগুলোই হতে পারে, and the ureter when dealing with cervical or broad ligament fibers. Abdominal distension হতে পারে, low grade pyrexia, addition of the small bowel to the scar হতে পারে। এখন vaginal hysterectomy and repair operation. The operation of vaginal hysterectomy and repair consists of removing of the uterus by the vaginal route and correction of the cystocele, rectocele and enterocele if present. Pelvic floor repair is also done if it is deficient. There is no role of subtotal hysterectomy here. আচ্ছা, এখানে তো vaginal hysterectomy মানে ভ্যাজিনালি যখন হিস্টেরেক্টমি করা হয় তখন তো সার্ভিক্স চলতেই হবে। তুমি ভ্যাজিনাল রুটে করতে গেলে তুমি উইদাউট সার্ভিং অপারেশন করতে পারো, কিন্তু সার্ভিক্স চলতেই হবে। ইন্ডিকেশন কি? থার্ড ডিগ্রি ইন্ট্রাভ্যাজিনাল প্রলাপস অথবা সেকেন্ড ডিগ্রি প্রলাপস যাই বলো। আবার এখন নন ডিসেন্ডেড ভ্যাজিনাল হিস্টেরেক্টমি করা হয়, এনডিভিএইচ, এভাবেও করা হতে পারে। কখন আমরা করতে পারবো না ভ্যাজিনাল হিস্টেরেক্টমি? যখন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ থেকে অনেক বেশি অ্যাডিশন থাকে বা এন্ডোমেট্রিওসিস থেকে অনেক বেশি অ্যাডিশন থাকে অথবা বিগ ফাইব্রয়েড থাকে, তখন তুমি পেলভিস দিয়ে আমরা ইউট্রাসটাকে আনতে পারবো না। সেগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন, ওইসব ক্ষেত্রে আমরা করতে পারবো না। আর যদি তোমার সিস্টোসিল আর রেক্টোসিল থাকে তখন তো পেলভিক ফ্লোর রিপেয়ার করতে হবে। অ্যান্টেরিয়র কল্পরেখি এন্ড পোস্টেরিয়র কল্পপেরিনিওরেখিও করতে হবে। তখন যেটা পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। পোস্ট অপারেটিভ management is as usual. She should be kept nothing by mouth till bowel sound appears, অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া যদি দেওয়া হয় তুমি 6 to 12 hours তাকে নাথিং বাই মাউথে রাখতে পারো। সেই সময়টায় তুমি কি দিবে? ইন্টারভারাস ফ্রি রিপ্লেসমেন্ট দিবে, প্যারান্টাল অ্যান্টিবায়োটিক দিবে, সিলিটিক্স এন্ড অ্যানালজেসিক দিবে। আর কি করতে হবে অপারেশনের সময়? অপারেশনের পরে যেটা তোমাকে মাস্ট করতে হবে, ভ্যাজিনাল প্যাড দিতে হবে এবং ক্যাথেটারাইজেশন করতে হবে। ভ্যাজিনাল প্যাডটা তুমি কতক্ষণ পরে রিমুভ করবে? অপারেশনের পরে 24 আওয়ার্স পরে তোমাকে ভ্যাজিনাল প্যাড রিমুভ করতে হবে। এটা দেই আমরা কিসের জন্য? সেটা আমাদের যেটা রিকশনারি হেমোরেজ হয় সেটা প্রিভেন্ট করার জন্য আমরা ভ্যাজিনাল প্যাড দিয়ে দিই। হ্যাঁ, অপারেশনের পরে যে রিকশনারি হেমোরেজ হতে পারে তার জন্য আমরা ভ্যাজিনাল প্যাড দিয়ে দিই। এখন ক্যাথেটার কেন আমরা দিই? কারণ পেলভিক রিজিয়নে যেহেতু তুমি অপারেশন করেছো তখন পেইনের জন্য ব্লাডারটা রিটেনশন ব্লাডার হতে পারে এবং ব্লাডার ছোটখাটো ইনজুরি হতেও পারে, এই জন্য ব্লাডার রেস্ট রাখা হয় এবং রিটেনশন ইনজেক্ট প্রিভেন্ট করার জন্য আমরা ক্যাথেটার রাখি 3 to 5 days। রেখে দিয়ে তারপরে ক্যাথেটারটা রিমুভ করে দিই। কমপ্লিকেশন কি হতে পারে? পার অপারেটিভ হিমোরেজ হতে পারে, যেটাকে আমরা প্রাইমারি হিমোরেজ বলি। হিমোটোমা ফর্মেশন হতে পারে, ইনজুরি টু দ্য ব্লাডার ছোটাতে গিয়ে ব্লাডার ইনজুরি হতে পারে। তারপর কি হতে পারে? পিছনে তুমি পিছন থেকে যেটা রেকটাস থেকে বা ওমেন্টাম থেকে আলাদা করার সময় রেকটাসে ওমেন্টামে ইনজুরি হতে পারে, আর অ্যানাস্থেটিক হ্যাজার্ড তো হতেই পারে। পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন যেটা কি হতে পারে? ইমিডিয়েট হতে পারে রিএকশনারি হেমোরেজ, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, সিস্টাইটিস ইনফেকশন হতে পারে, সেকেন্ডারি হেমোরেজ হতে পারে,
ডিপ ভেনাস থ্রম্বোসিস হতে পারে। লেট ভল গ্রানুলোমা causing discharge, stress incontinence, ভল prolapse. ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন যেটা কি করতে হবে সেটা তো আমরা যেটা ভল গ্রানুলোমা হলে আমরা পরে একটু ইয়ে করে দিই, একটু কটারাইজেশন করে দিই, সেটা ইনজিও টু দ্য ব্লাডার হতে পারে, এই হতে পারে। আচ্ছা, ডিসচার্জের সময় তুমি কি করবে? হেভি ওয়েট লিফটিং করবে না এবং নর্মাল হাউসহোল্ড ওয়ার্ক করতে পারবে আফটার 6 উইকস পরে, এবং 3 মান্থস নট টু রিজিউম কোয়ার্টার্স ফর 3 মান্থস, 1.5 থেকে 3 মাস পর্যন্ত তাকে বারণ করতে হবে। তাকে আর্লি ট্রিটমেন্ট অফ কফ করতে হবে। এই ছিল গাইনোকোলজিক্যাল অপারেশন গুলো। আর যেটা আছে কমপ্লিট পেরিনিয়াল টিয়ার। কমপ্লিট পেরিনিয়াল টিয়ার মানে 3rd ডিগ্রি পেরিনিয়াল টিয়ার হলে তোমাকে কি অপারেশন করতে হবে সেটা হচ্ছে, এটা হচ্ছে অপারেশনটার নাম কি, which involves perineal skin, perineal body, vaginal mucosa and repair of the perineal tear. এটার নাম হচ্ছে repair of the perineal tear. This type of injury ঘটবে কখন হয়? Mismanagement of the second stage of labor, during delivery of a large baby, face-to-pelvis delivery, face delivery, forceps delivery, এসব ক্ষেত্রে হতে পারে। লিবারাল এপিসিওটমি যদি তুমি প্রিভেন্ট কেমন করে করা যায়, লিবারাল এপিসিওটমি দিয়ে করা যায়, পেরিনিয়াল গার্ড দিয়ে করা যায়। আর গাইনোকোলজিক্যাল কখন হয়? যদি শার্প অবজেক্ট দিয়ে কোনো ইনজুরি হয় সেক্ষেত্রে গাইনোকোলজিক্যাল ভাবে এটা হতে পারে। তুমি একটা কমপ্লিট পেরিনিয়াল টিয়ার হলে কবে তুমি অপারেশন করবে, টাইমিং অফ আইদার 24 ঘন্টার মধ্যে করবে যখন ইনফেকশন স্টার্ট না হবে, আর পরে তোমাকে কবে আফটার 3 মান্থস করতে হবে। 3 to 6 মান্থস পরে হলে খুব বেশি ডোজ ক্যারিং হয়ে যায়, তখন আবার আলাদা করতে অসুবিধা। প্রি অপারেটিভ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা তোমরা একটু দেখে নিও, আমি তোমাদের একটু পরে পড়িয়ে দিব। আজকে সময় শেষ। থ্যাংক ইউ। তোমরা আছো? জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, পরে আবার তোমাদের ওই যে এটা প্রি অপারেটিভ পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্টটা পড়িয়ে দেবো। জি ম্যাম।